সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছেন নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। রাজধানী সহ সারা দেশে আবারও আতঙ্কের নাম ছিনতাই। দিনের আলো শেষ হতে না হতে বেরিয়ে আসছে ছিনতাইকারীদের ভয়ঙ্কর রূপ। বিশেষ করে গভীর রাত ও ভোরের ফাঁকা রাস্তায় বেশি বেপরোয়া এই চক্র। একের পর এক মূল্যবান জিনিস যেমন ছিনিয়ে নিচ্ছে, তেমনি ছিনতাইকারীদের চাপাতের কোপে মানুষের প্রাণ যাচ্ছে হরহামেশা। অনুসন্ধান বলছে নতুন এসব ছিনতাই চক্রে যুক্ত হয়েছে কিশোর গ্যাং, যারা দেশীয় অস্ত্র হাতে এলাকায় মহড়া দিয়ে গণ ছিনতাই করছে প্রতিনিয়ত। এদের ভয়ে তটস্থ আতঙ্কিত সাধারণ মানুষ। দর্শক, ক্রাইম সিনের এবারের পর্বে আপনাদের দেখাবো বর্তমান সময়ের ছিনতাইকারীরা কতটা ভয়ানক। শুরুতেই ছিনতাইকারীরা কতটা ভয়ানক সেই নমুনা সচিত্র দেখাবো আপনাদের। এই চিত্র রাজধানীর আসাদ গেটের। গত ১৬ ডিসেম্বর রাতে যানজটে স্থবির সড়কে চাপাতি হাতে ঘুরছে ৩ যুবক। এক পর্যায়ে একটি প্রাইভেট কারের জানালা দিয়ে ছোঁ মেরে মোবাইল ফোন নিয়ে ভোঁ দৌড়। ভিডিওটি মুহূর্তে ফেসবুকে ভাইরাল হয়। প্রশ্ন ওঠে শহরের নিরাপত্তা নিয়ে। এর পরদিন ১৭ ডিসেম্বর রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকায় ভোর ৪:৩৫ সিসি ক্যামেরার ফুটেজ এটি। ঢাকার বাইরে থেকে এক নারীসহ দুজন রিকশা থেকে নেমে দাঁড়িয়ে আছেন বাসায় ঢোকার অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তেই মোটরসাইকেলে হেলমেট পরে আসে দুজন, হাতে বড় চাপাতি। প্রথমে চাপাতি দিয়ে নারীর কাঁধের ব্যাগ এক কোপে কেটে ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর সবকিছু হাতিয়ে নেয়। পাশের ব্যক্তি জিনিসপত্র দিতে রাজি না হওয়ায় তাকে এলোপাথারি কুপিয়ে সবকিছু নিয়ে পালিয়ে যায় তারা। এই চিত্র রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারের নির্জন সড়কে মাথায় হেলমেট পরা ৩ যুবক বাইক নিয়ে এসে একটি রিকশার গতিরোধ করে। সবার হাতেই বড় বড় চাপাতি। চাপাতি ঠেকিয়ে রিকশা আরোহীর কাছে থাকা সব হাতিয়ে নেয় ছিনতাইকারীরা। পেছনের আরও একটি রিকশা থেকেও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ৩ ছিনতাইকারী। এবার ছিনতাইকারীদের হাতে থাকা অস্ত্রের ঝনঝনানি কতটা ভয়ঙ্কর সেই চিত্র দেখাবো আপনাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবি গত ২১ ডিসেম্বর সন্ধ্যার কিছু পর শ্যামলী থেকে ফিরছিলেন। গণভবন পার হয়ে আসাদ গেটের কাছেই ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে এলোপাথারি কোপায় রবিকে। মোবাইল, ব্যাগসহ ছিনিয়ে নেয় সবকিছু। মাথায় ও হাতে চাপাতির কোপের যন্ত্রণায় কাতরাচ্ছেন এই শিক্ষার্থী। কিছু বুঝার আগেই তারা যে প্রথমে চাপাতিতে মাথায় আমার বাড়ি দিল একটা। তো বাড়ি দেওয়ার পর আমার চশমা পড়ে গেছে, আমি ওর রাস্তায় পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আমি দেখলাম যে দূর থেকে একজন দৌড়ে আসতেছে। আমি ভাবছি তাহলে ওকে আমাকে মনে আমার আশেপাশে যত মানুষের আমাকে হেল্প করতে আসতেছে। তো আমিও একটু করে উঠে দাঁড়ালাম। আর উঠে দাঁড়ানোর পর দূর থেকে যে দৌড়ে আসছে সে আসলে ওদেরই দলের আরেকজন। সে এসে গিয়ে প্রথমে একটা লাথি দিল, তার হাতে কী জানি একটা ছিল, আমার খেয়াল নেই। তো তারপর দুজন গিয়ে চাপাতি দিয়ে এলোপাথারি কোপানো শুরু করলো। এটা সিরিয়াস, এখানে প্রায় আমার মাংসে ৮ থেকে ১০টার মতো সেলাই, আর হাতের পরে স্কিনে গিয়ে ১০ থেকে ১২টার মতো সেলাই, টোটাল ২০টার মতো সেলাই লাগছে। এখানে মাথায় ৪টা সেলাই পড়েছে। প্রকাশ্যে প্রধান সড়কের পাশেই ছিনতাইয়ের ঘটনা সবাই দেখলেও সহায়তা করতে এগিয়ে আসেনি কেউ। এ নিয়ে হতাশার কথা জানান রবি। সামনে পুলিশ বক্সে ছিলেন, আমি জানি, আমি ভাবতেছি এখন তাহলে পুলিশ আসবে। আমি ফুল টাইম ধরে আশা রাখছি যে এখনই কিছু না কেউ তো আসবে। মহাসড়কে তো এরকম হতে পারে না, বাট কেউই আসেন। তারপর আমি পড়ে থাকার পরও দেখি কেউ সামনে আসছে না। জিনিসটা ভয়ের চেয়ে খুব হতাশাজনক লাগছে আমার কাছে, যে হচ্ছেটা কি, কেউ একটু তাকাচ্ছেও না। যে চলে যাওয়ার পর আমি যখন রাস্তায় পড়ে আছি তখন কেউ তাকাচ্ছেও না। দেখেই মনে হচ্ছে যে দূর থেকে পাচ্ছেন যেন আমি ছিনতাইকারী, যে আমাকে আগে অ্যাভয়েড করা উচিত। রাজধানীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন তার সহপাঠীরাও। চিন্তা করেন, একজন আইসা কথা বলতেছে, নর্মালি কথা বলতেছে, পিছন দিয়ে আরেকজন আইসা চিন্তায় চাপাতি দিয়ে বাড়ি মারছে। এটা কত ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। যদি হঠাৎ করে মাথায় লাগে বা অন্য কোনো জায়গায় লাগে তাও তো মৃত্যু হতে পারতো। এই জিনিসটা তো আসলে কাম্য না। একটা দেশের সরকার বা একটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে
আমার নিরাপত্তাটা তাদেরকে মানে এনশিওর করাটা তাদের প্রথম দায়িত্ব। শুধু চাপাতির কোপে আহত শেষ কথা নয়, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হরহামেশা প্রাণ যাচ্ছে মানুষের। এই যেমন 18 ডিসেম্বর রাত 8:45 রাজধানীর মেয়র হানিফ উড়াল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাফেজ কামরুল হাসান। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে মুঠোফোন ও 7,000 টাকা নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান কামরুল। গাড়িতে করে আপনার ফ্লাইওভারের উপরে সায়দাবাদ ব্রিজের ফ্লাইওভারে নেমে যায়, ওই দক্ষিণ সাইডে ওখানে নামার জায়গা আছে, ওখানে আসার পরেই 5 জন ছিনতাইকারী গতিরোধ করার পরে এক পর্যন্ত মোবাইল কাড়াকাড়ি করে, কিন্তু মোবাইল কাড়াকাড়ির পরে সে দিতে না চাইলে তাকে উপযুক্ত ছুরিয়াঘাত করে প্রায় 3টা ওখানে বুকের মধ্যে 3টা ছুরির দাগ পাওয়া গেছে। এবং তার মা এশারের পরে তারা খাওয়াই দিয়েছে, আধা ঘন্টার মধ্যে তার মা তার মৃত্যু সংবাদ শুনবে। এটা অনেক কষ্টদায়ক। শুধু কামরুল না, গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছিনতাইকারীর হাতে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। ঢাকা মহানগর পুলিশের হিসেব বলছে, শেখ হাসিনা সরকার পতনের পর গত সেপ্টেম্বরে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 14টি, অক্টোবরে 20টি, নভেম্বরে 27টি। দর্শক, শুধুমাত্র পুলিশের মামলার সংখ্যা দেখে ছিনতাইয়ের আসল চিত্র বোঝা সম্ভব নয়, কারণ ছিনতাইয়ের শিকার বেশিরভাগ মানুষ মামলা করেন না। সাধারণ মানুষের দাবি, ছিনতাইয়ের শিকার হলে পুলিশের কাছ থেকে কোনো ধরনের সহায়তাই মেলে না। কমপ্লেন করছি, আমার আবার আগের বার একটা মোবাইল নিয়ে গেছিল, টাকা নিয়ে গেছিল, মানি যা ছিল সব নিয়ে গেছে। তখন কমপ্লেন করছিলাম, কিছু হেল্প পাইনি, তারপরে আর এইবার করি নাই। ঘটনাটা গুরুত্ব হিসাবে নেয় নেই। আমি মাঝে মধ্যে ওনার সাথে যোগাযোগ করতাম, মাঝে মধ্যে ফোন দিয়ে খোঁজ খবর নিতাম যে স্যার কী অবস্থা, আমার তদন্তটা কী করবেন, কোনো রিপোর্ট দেবেন কি না যাতে দ্রুত মামলা হয়। উনি এই ব্যাপারে কোনো গুরুত্ব দেয় নাই। উনি আমাকে আশ্বাস দিত যে হ্যাঁ আমি দেখতেছি, আমি আসামি ধরার চেষ্টা করতেছি। ফোন দিছি, উনি কয় যে আমি একটু ব্যস্ত আছি, পরে নেক্সট দিন আমি ফোন দিছি, ওনার ডিউটি নেই। মানে ওনাকে বেশ কয়েকদিন আমি ফোন দিচ্ছি মোহাম্মদপুর থানা। পরে কি করব, পরে একটা সাধারণ ডায়েরি করছি। ছিনতাইয়ের ঘটনা অনুসন্ধানে নেমে ঢাকার কিছু হটস্পটের সন্ধান পেয়েছে ক্রাইম সিন টিম। এর মধ্যে মোহাম্মদপুর অন্যতম। এছাড়াও হাতিরঝিল, খিলগাঁও, শাহজাহানপুর, যাত্রাবাড়ি, মেয়র হানিফ ফ্লাইওভার, 300 ফিট সড়কে গভীর রাত ও ভোরে ছিনতাই হয় প্রতিনিয়ত। দর্শক, এখানেই শেষ নয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাজধানীর সরকারি হাসপাতালের ভেতরেও ছিনতাইয়ের শিকার হচ্ছেন রোগীর স্বজনেরা। রাতে অন্ধকার স্থানে কাউকে একা পেলেই চাকু ঠেকিয়ে ছিনতাইকারীরা হাতিয়ে নিচ্ছে সবকিছু। আমার রোগী ভর্তি আছে বিগত আজকে 15-20 দিন ধরে। প্রতিদিনই চোর ছিনতাইকারী দেখা যেতেছে যে 4 তলার 3 তলায় যদি নীরব জায়গাগুলোতে দেখা যেতেছে ছুরি এগুলার ধরে টাকা পয়সা মোবাইল এগুলো নিয়ে নিচ্ছে। আবার মহিলাদের যে আইনি বিভাগের ওয়ার্ড আছে ওই ওয়ার্ডেও দেখা যাচ্ছে যে ঢুকে মশারির তল দিয়ে হাত দিয়ে মোবাইল নিয়ে নিচ্ছে। এই পর্যন্ত গতকালকে 3-4টা নিয়ে নিছে, যে 3 তলায় 312 নম্বর ওয়ার্ডে ওইখানের থেকে 3-4টা মোবাইল অলরেডি নিয়ে নিচ্ছে। মাস্ক পরে আসে, করে আয়সা ছদ্মবেশে আয়সা এগুলো নিয়ে যায়। রাত্রে দেখা যায় 2টা-3টার পরে। এরকম প্রতিনিয়তই 2-10 জনের মোবাইল যাচ্ছে। আর যারা আমরা স্বজন তারা তো বেডের ভিতরে থাকতে পারি না, আমরা বাইরে থাকি খোলা আকাশের নিচে, মানে বারান্দায় বা বাইরে, ওখানে ঘুমায় থাকা কোনো নিরাপদ নেই। এভাবে নিত্য প্রতিদিন চুরি মোবাইল হচ্ছে, মানুষের অনেক দরকারি টাকা পয়সা এগুলো নিয়ে চলে যাচ্ছে। ভোর 4টার দিকে আইসা ফোন নিয়ে যায় উদাও। আমার পাশে যে 2 বেড ছিল, মানে আমি কালকে উঠছি, আগে যে ছিল উনি আজকে আমাকে সতর্কতা করতেছে, ভাই সাবধানে থাকেন, আমার কালকে একটা ফোন নিয়ে গেছে আর এই আপুর একটা ফোন নিয়ে গেছে। এমন ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তি চান সাধারণ মানুষ। দর্শক, রাজধানী সহ ঢাকার বাইরের ছিনতাইয়ের বর্তমান চিত্র নিয়ে কাজ করেছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। তিনি আছেন স্টুডিওতে। আশিক, আপনাকে স্বাগত। আচ্ছা আশিক, এই যে ভয়াবহ চিত্র দেখলাম, আবার সেই তুলনায় থানার পরিসংখ্যানে কিন্তু খুব একটা ভয়াবহ চিত্র নেই, কারণটা কি? এই জায়গাটিতে আসলে আমরা সাধারণ মানুষের সাথে যখন কথা বলেছি কাজ করতে গিয়ে, বেশিরভাগ মানুষই মামলা করতে আসে না থানায়, এবং তারা সেই
কারণ সম্পর্কে আমরা যখন জানতে চেয়েছি যে কেন আপনারা থানায় আসেন না বা কেন এই বিষয়ে পুলিশের কাছে প্রতিকার চান না, তো তাদের অভিজ্ঞতা হচ্ছে যে তারা এর আগেও বিভিন্ন সময় থানা পুলিশের কাছে এই ছিনতাইয়ের ঘটনায় জিডি করেছে, মামলা করেছে, কিন্তু কোনো প্রতিকার পাননি। ইভেন মামলা করলে তাদেরকে নানানভাবে হয়রানির শিকার হতে হয় এবং পরবর্তীতে তাদের উপর আবারও এই হামলা, তাদের উপর মামলা, তাদের উপর নানান ধরনের অত্যাচারের খড়গ নেমে আসে, যে কারণে সাধারণ মানুষ এখন তাদের কাছ থেকে যদি তার মোবাইল, মানি ব্যাগ এবং মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাচ্ছে, তাহলে সেটা আসলে নীরবে সেটা মেনে নিচ্ছে যে না, থানা পুলিশে অভিযোগ দিয়ে কোনো কাজ হয় না, বরং উল্টো আরও আমাকে হয়রানির শিকার হতে হয় এবং কোনো প্রতিকার পাওয়া যায় না। 5 আগস্টের পর তো দিন দিন এটা আস্তে আস্তে উন্নতি হওয়ার কথা, মানুষের আস্থা যেখানে ছিল না, আস্থা ফিরে আনার নতুন করে উদ্যোগ নিয়েছে পুলিশ, সেটার প্রভাব কি মোটেও পড়ছে না? বলা চলে আসলে 5 আগস্টের পরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়ে। তার পরবর্তীতে পুলিশ যে মোরালি তাদের মনোবল ভেঙে যায়, সেই জায়গাটা সেনাবাহিনী যখন মাঠে নামে বিশেষ অভিযানে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনী যখন বিভিন্ন জায়গায় টহল দিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার একটি তৎপর হয়, তখন ওই সময়টাই আসলে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছিল। তবে এই এখন যে পরিস্থিতি, আমরা সরেজমিনে যখন মাঠে কাজ করতে গিয়েছি, সাধারণ মানুষ তারা বলছে যে আগের যে সেনাবাহিনীর যে তৎপরতাটা ছিল, অলিগলিতে তারা বিভিন্ন সময় টহল দিচ্ছিল এবং অভিযান চালাচ্ছিল, সেটি কিছুটা কমে গেছে, যার কারণে তারা যে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুরো মোহাম্মদপুর জুড়ে, যেটা একসময় আতঙ্কের নগরীতে পরিণত হয়েছিল, সেই মোহাম্মদপুরের সাঁড়াশি অভিযানের পর হঠাৎ করে আবার দেখলাম একেবারে চুপ হয়ে গেছে। কিন্তু সেনাবাহিনী তো আছে, তাদের ক্যাম্প আছে, কিন্তু সাধারণ মানুষ বলছে যে তারা ওই অর্থে আসলে অলিগলিতে গিয়ে আগে যে ধরনের অভিযানটা হয়েছে বা টহল দিয়েছে, সেটি আসলে তাদের চোখে পড়ছে না, যে কারণে আর পুলিশও আসলে অনেক নতুন নতুন পুলিশ অফিসার বিভিন্ন জায়গা থেকে তারা বদলি হয়ে ঢাকায় এসেছে, এক থানা থেকে আরেক থানায় বদলি হয়ে গেছে। এর ফলে তারাও আসলে ভয়ে এই অলিগলি, যে জায়গায় আসলে ছিনতাইকারীদের আখড়া, যে জায়গায় মাদকের আখড়া, সেই জায়গাটাতে আসলে তারা যেতে পারছে না বা যেতে ভয় পাচ্ছে। যারা ছিনতাই বা এইসব অপরাধ করে থাকে, কিশোর গ্যাং, তারা কিন্তু আগেরই সেই পেশাদার ছিনতাইকারী, পেশাদার অপরাধ চক্রই আছে। তারা কিন্তু পুলিশের এই দুর্বলতা সেনাবাহিনী টহল না দেওয়া, এই সুযোগগুলো কি নিচ্ছে মনে করেন? তারা এই সুযোগগুলো নিচ্ছে এবং যারা এর আগেও যারা গ্রেপ্তার হচ্ছে, মানে আইন শৃঙ্খলার বাহিনীর অভিযানে যে গ্রেপ্তার হচ্ছে না, সেটি আসলে বলা যাবে না। গ্রেপ্তারও হচ্ছে, কিছুদিন পরে তারা আবার জামিনে বের হয়ে আসছে এবং জামিনে বের হয়ে এসে একটি সবচেয়ে মজার বিষয় একটু বলি আপনাকে, যে তারা যখন মামলায় আসামি হচ্ছে বা কোনো হত্যা মামলার আসামি হচ্ছে, জেল থেকে জামিনে আসছে, তারা তখন বেশি পাওয়ারফুল হচ্ছে, অর্থাৎ তারা তাদের গ্যাংয়ের মধ্যে আরও বেশি তাদের প্রমোশন হচ্ছে, যে না, যার যত মামলা বেশি সে তত বড় ভাই, তার তত গ্যাং, সে তত বেশি পাওয়ারফুল। এই জায়গাটি আসলে তৈরি হয়েছে, যেটি সবচেয়ে বেশি উদ্বেগের। বিষয়টা খুবই উদ্বেগের। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, এ তো দেখলেন রাজধানীর কয়েকটি খণ্ডচিত্র, কিন্তু সারা দেশে, বিশেষ করে রাজধানীর উপকণ্ঠের শহরগুলোতে ছিনতাইকারীদের ছিনতাই চক্র আরও বেপরোয়া। সেটাই জানাবো ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। শুধু রাজধানী নয়, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার বেড়েছে সারা দেশে। এসব ঘটনাকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। এই যেমন রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ গেছে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। শুধু তাই নয়, দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইকারীদের মহড়া, মোড়ে মোড়ে ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা। এগুলো নিয়ে উদ্বিগ্ন নারায়ণগঞ্জের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। 12 ডিসেম্বর ভোরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এআইইউবির শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত। এর দুদিন পর 14 ডিসেম্বর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীমান্ত। দর্শক, শুরুতেই একটু সীমান্তের পরিবারের খবর নিতে চাই আমরা। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তার স্বজনেরা, কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। আমার সন্তানের অনেক আশা স্বপ্ন ছিল, বাবা মাকে দেখবে, বাবা মার জন্য করবে, দেশের একটা সম্পদ, এরকম মেধাবী একটা ছাত্র এবং ভদ্র দিনের পথে চলতো, নামাজ, ভার্সিটি এবং মসজিদ, ভার্সিটি এবং ঘর। কখনো 10 টাকার ঝালমুড়ি কিন্তু কখনো যেত না। যায় আর তো দেখে না, সারা 5টা দোকান খুলে 5টা চা দোনা। হ্যাঁ, সঙ্গে আঙ্কেল, হ্যাঁ আপনার কাছে একটা মোবাইল আছে? আছে, কই দেন মোবাইলটা লিয়ে টিপে আমার কল দিয়ে দিলাম, আমার আব্বুর কল দেন, কইরা পড়ে গেল।
হ্যাঁ সেই জন্য আমার জামাল মিয়া কল দিছে, আমি দূরে গিয়ে দিয়ে অবস্থা, হ্যাঁ আমি জলদি না তুললাম, জলদি গাড়ি করো, পরে আমি জলদি তুললাম, বাবা আমি তো মরি না, জলদি আমার হাসপাতালে নিয়ে যাও। হাসপাতাল নিয়েছি মতো টুলিতে আমি রাখছি, রাখার পরে দেখি ব্লাড আর ব্লাড। ঘরে সীমান্তের ব্যবহৃত ল্যাপটপ, বই খাতা সহ সবকিছুই আগের মতো ছড়ানো ছিটানো, শুধু সীমান্ত নেই। এগুলো ভেবে দিনরাত ডুকরে ডুকরে কাঁদছে ছোট বোন লামিয়া। এখন সে গল্পটা করতে পারি না, কারণ আমার ভাই নাই, ভাই হারা হয়ে গেছি, ভাইয়ে রাখতে পারি না। অনেক সবসময় এখানে আসলে মনে হয় এখানে ল্যাপটপ নিয়ে এখনো বসে আছে, কিন্তু আমি দেখতে পারতেছি না। পরিবারের সদস্যদের অভিযোগ, ঢাকা মেডিকেলে সীমান্তের সফল অস্ত্রোপচার হয়েছিল, কিন্তু পরবর্তীতে ওয়ার্ডের ডাক্তার নার্সদের অবহেলায় প্রাণ গেছে মেধাবী এই শিক্ষার্থীর। অপারেশনের পরে বেডে 2-3 ঘন্টা পরে 2 ঘন্টা পরে বেডে দিছে, বেড কি ওখানে বেড পাই নেই। হ্যাঁ সিবি রুগী অ্যাকচুয়ালি নিচে শোয়ায় না, হাসপাতালে একটু অবহেলা করছে, তার নিচে শোয়াইছে, নিচে দিছে, নিয়ে আসছে। আবার এর মধ্যে গিয়েছে ওই যে ওরা অবজারভেশনের মধ্যে রাখছে না, তো ওখানে আমরা চেক করতে গেছি, আমার এক ভাগ্নি জামা আছে ওখানে ডিউটি করে পাশেরই ওয়ার্ড, হ্যাঁ 101 ওয়ার্ডে। তো গিয়ে দিকে ওর স্যালাইন ছুটা, এই ছুটা, মানে কেয়ার নাই। ওর বাবা যখন হাতে পায়ে ধরছে, রিকোয়েস্ট করছে, তখন আসছে জ্যোতির্বেলা। ওর যখন কন্ডিশন অনেক খারাপ, ও বৃষ্টির মতো ঘাম ঝরতেছিল, বলছে যে ডাক্তারকে, কিন্তু আমি আগেরবার যে যখন গেছিলাম 4 নম্বর রুমে, তখন কি বলতে বলছিলাম ও স্যার ওর কিন্তু বৃষ্টির মতো ঘাম ঝরতেছে শরীর থেকে, তারপরে ডাক্তার আসেনি, গুরুত্ব করেনি, যে দেরি হবে। সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও তার পরিবার। এই যে আসামির জন্য একটার 9টা কেস, মার্ডার কেসের আসামি, ডাকাতের আসামি, বিভিন্ন কেসের এই ওয়ারেন্ট আছে, তারা মুক্তি পায় কেমনে, তারা জামিন পায় কেমনে, আমার এটি প্রশ্ন। তো আমার ছেলের এই মার্ডার করছে, এতক্ষণ এত বড় একটা ব্রিলিয়ান্ট ছাত্র, তো আমি মনে করি তারা তো এইভাবে জামিন পেয়ে যাব, যাতে জামিন না পায়। আমার কাছে আদালতের কাছে এইটুকু অনুরোধ। আমি বিচার চাচ্ছি যে আমার ছেলেকে যে ছিনতাইকারী খুন করছে, তাদের দুজনকে ধরা হয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি যে ফাঁসিতে ঝুলিয়ে মারার জন্য। নারায়ণগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত হত্যার ঘটনায় জড়িত ছিল 3 ছিনতাইকারী। এদের মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান এখনো চলছে। এখানে 2 জন ঘটনার সাথে জড়িত, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের স্বীকারোক্তি এবং তদন্তে আরও 1 জন জড়িত আছেন মর্মে জানা যায়, তাকেও আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। এ তো শুধু ছিনতাইকারীদের নির্মমতার একটি উদাহরণ মাত্র। প্রতিনিয়ত নারায়ণগঞ্জ শহরে ঘটছে ছিনতাইয়ের এমন ঘটনা, যা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সকালবেলায় রহমতুল্লাহ সামনে 2 নম্বর গেটের সামনে, এই পুরো পাঠাগারের সামনে থেকে ওনাদের টাকা পয়সা নিয়ে যায়, ওনারা আসে না, আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই আপনাদের এখানে তো আমরা টাকা পয়সা নিয়ে নিরাপদে যাইতে পারি না, আমরা কিভাবে যাবো আপনাদের এখানে মাল কিনতে। আমরা আসলে আপনাদের মাধ্যমে প্রশাসনের এবং এলাকাবাসীর সবার সহযোগিতা চাই। আমরা গুটি কয়টা ছিনতাইকারীর কাছে আমরা নগরবাসী জিম্মি হয়ে থাকতে পারি না, এটা থেকে আমরা পরিত্রাণ চাই। দর্শক, বর্তমান যুগের ছিনতাইকারীরা কতটা ভয়ানক, এবার সেই চিত্র দেখাবো আপনাদের। গত 21 ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের হাকিম মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ এটি। ওই দিন সকাল 8:30টার দিকে একটি বাইকে করে আসে 2 জন। তাদের হাতে এমন বড় বড় চকচকে নতুন গরু জবাই দেওয়ার ছুরি। এর কিছুক্ষণ পর আবার বেরিয়ে যায় তারা, হাতে ছিল চাইনিজ কুড়াল। এগুলো দেখে উদ্বিগ্ন মার্কেটের ব্যবসায়ীরা। সকালে মার্কেট 8টার পরে গেট খুলে দেওয়া হয়, তো ম্যাক্সিমাম দোকান 9টা 9:30 দিকে খোলা হয়, 10টার ভিতরে সব খোলা হয়ে যায়। তো ওর ওই দিনকার 9টার সময় আইসা পড়ে, কী কারণে আসছে তাও বোঝা যায় নাই। মূলত মাস্ক টাক ছিল, মুখোশ ছিল, কিন্তু হাতে দেশীয় অস্ত্র যেটা বলে ছুরি, রান্দা, এই ধরনের চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র নিয়ে ঢুকছে। এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই আতঙ্কিত যে আজকে তারা এইভাবে মহড়া দিতেছে, কালকে একজনকে অ্যাটাক করবে, বা 2 দিন আগে একজনকে হত্যা করলো। অনুসন্ধানকালে এই হাকিম মার্কেটের ঠিক পেছনে একটি পরিত্যক্ত ভবনের সন্ধান পায় ক্রাইম সিন টিম। শহরের ভেতরে এই ভবনই ছিনতাইকারী আর মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল। সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে একেবারে নির্জন এই ভবনে বেশ কিছু ছোট ছোট ঘর রয়েছে। এখানেই চলে মাদক সেবন আর কেনাবেচা।
এমনকি ছিনতাইকারীরা শহরের বিভিন্ন স্থান থেকে নানা অপকর্ম করে এখানে আশ্রয় নেয় বলে জানা গেছে। এই ফুটাতে লোক ওরা হাত দিয়ে টাকা দেয়, ভিতর থেকে ওই মাদক আর কি ওরা কিনে নেয় এখান থেকে, ইয়াবা গাঁজা এবার আরও অন্য কিছু এগুলি আর কি ওরা এখানে বিক্রি করে। পরিত্যক্ত বিল্ডিং, এটা সন্ধ্যার পরে এখানে একটা মজমা জমে, অর্থাৎ এই যে হিরোইন, গাঁজা বা ট্যাবলেট, ইয়াবা এগুলা নিয়ে সব পোলাপান, বহিরাগত কিছু পোলাপান আছে অত্যাচার করে এবং যত শ্রমিক আছে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়। নেশাপানির পাশাপাশি কিছু কারখানায় গিয়া কারিগরের থেকে বা স্টাফের থেকে মোবাইল জোর করে নিয়ে চলে যায়, না মোবাইল না দিলে মারধর করে। যদিও পুলিশ বলছে এই ধরনের অপরাধ আগের থেকে কমেছে। জনগণের সহায়তা নিয়ে এ ধরনের ঘটনা চিরতরে নির্মূল করতে বদ্ধপরিকর তারা। ছিনতাইয়ে যারা জড়িত, আমরা প্রতিদিনই কিছু না কিছু লোককে আমরা গ্রেপ্তার করতেছি, আসামিদেরকে, এবং তাদেরকে আইনানুগভাবে আমরা আদালতে প্রসিকিউট করতেছি। এবং ইনশাল্লাহ জনগণের সহায়তা এবং আপনাদের সহায়তা পেলে খুব শীঘ্রই আমরা এই পরিস্থিতি আরও উন্নতি হবে। একটাই কথা, কোনো ছিনতাইকারী, কোনো অপরাধী এখানে ছাড় পাবে না। পুলিশ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। দর্শক, উদ্বেগের খবর যেন কমছেই না। আমরা আবারও যাচ্ছি সহকর্মী আশিক মাহমুদের কাছে। আচ্ছা আশিক, এই শুরুর দিকে দেখলাম আমরা যে রাতের অন্ধকারে বা ভোরের আলো ফোটার আগে সন্ধ্যা নামার পরপর, কিন্তু এই যে নারায়ণগঞ্জে বা উপকণ্ঠে ঘটনা দেখলে একটা দিনে দুপুরে, মানে এই ধরনের দুঃসাহস, মানে আমার বিশ্বাস হচ্ছে না। এই ঘটনাগুলো আসলে আমাদেরও বিশ্বাস হয় নাই যখন আমরা কাজ করতে গিয়েছি, যে তখন সিসি ক্যামেরার ফুটেজটি যখন দেখলাম যে একটি মার্কেটে একদল মোটরসাইকেলে করে আসলো দুজন এবং প্রত্যেকের হাতেই বড় বড় চাপাতি এবং এখনকার গরু জবাই দেওয়ার ছুরি, অর্থাৎ এইটিকে তারা যারা ছিনতাইকারী এরা সামুরাই বলে, সামুরা এইগুলো নিয়ে চকচক করছে এবং নতুন, সেগুলো নিয়ে সকাল 9টায় মার্কেট খুলছে, এই সময়ে তারা মার্কেটের ভিতর দিয়ে মহড়া দিচ্ছে। এটার উদ্দেশ্য হচ্ছে যে ওই মার্কেটে তারা একটু জানান দিল যে প্রভাব বিস্তার করে গেল, নিজেদের প্রভাব বিস্তার করে গেল, এবং পরবর্তীতে যখন এই ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় যায়, অর্থাৎ এই নারায়ণগঞ্জ আপনি জানেন যে শহরে বেশিরভাগ পাইকারি দোকান, বিভিন্ন ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই নারায়ণগঞ্জে আসে, তারা ব্যবসার উদ্দেশ্যে আসে, নগদ টাকা নিয়ে আসে। যেটি হচ্ছে যে এই লোকজনগুলো যখন প্রভাব বিস্তার করছে, নিজেদের আধিপত্য প্রমাণ দিচ্ছে যে এই এলাকা আমার, এবং এরা এই দেশীয় অস্ত্র নিয়ে দিনে দুপুরে এভাবে মহড়া দিয়ে নিজেদের প্রভাবটাকে জানান দিচ্ছে। পরবর্তীতে যেটা হচ্ছে যে যার যার এলাকা, নির্দিষ্ট এলাকায় তারা ছিনতাই করছে, এবং ঢাকার বাইরে বা নারায়ণগঞ্জ বা দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব ব্যবসায়ীরা আসছে, বিশেষ করে ভোরের দিকে, সেই ব্যবসায়ীরা কিন্তু ছিনতাইয়ের কবলে পড়ছে। এবং এই একটি আসলে তারা আরও অভিনব কৌশল নিয়েছে যে যাতে করে কোনো ধরনের ধস্তাধস্তি বা দিচ্ছেন না কেন, এত সময় নেওয়ার কিছু নেই, আপনাকে গলায় চাপাতি দিয়ে বা হাতে মাথায় একটি কোপ দিল, সবকিছু নিয়ে চলে গেল, কোনো কথা বলার সুযোগ নেই। মোহাম্মদপুরের যে চিত্র বললেন, পুলিশ নেই, সেনাবাহিনীর টহল আগের মতো চোখে পড়ছে না, নারায়ণগঞ্জে কি একই অবস্থা? নারায়ণগঞ্জের পুলিশের সাথে আমরা কথা বলছি, তারাও যেমনটি বলছেন যে তারা যে সকল পুলিশ অফিসার যারা এসেছেন শহরে, যেসব থানায় যারা ওসি থেকে শুরু করে সবাই নতুন, এবং তারাও বলছেন যে আমাদেরও আসলে ওই যে জায়গাগুলো এই পরিস্থিতি, সেই জায়গাগুলো চিনে সেই জায়গাগুলো আসলে নিয়মিত অভিযান দেওয়া, টহল দেওয়া, এটি আসলে কিছুটা দুষ্কর হয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যে আমরা চেষ্টা করছি যে হয়তো কিছুদিনের মধ্যে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, তো এটি আস্তে আস্তে হয়তো তারা নিয়ে আসবে। নারায়ণগঞ্জের মানুষ কিন্তু এটি নিয়ে, শিক্ষার্থীরা দফায় দফায় মানববন্ধন করছে, তারা কিন্তু প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে, কিন্তু যারা মাঠের কর্মী ছিল, যারা মাঠে এই কাজগুলো বাস্তবায়ন করতো, তারা কিন্তু রয়ে গেছে। তারা নানানভাবে হয় অন্য কোনো নেতার ছত্রছায়ায় বা তারা নিজেদের মতো করে আধিপত্য বিস্তার করছে, এবং যারা পালিয়ে আছে সন্ত্রাসীবাদ, তাদের মদদে কিন্তু তারা এখনও এই কাজ চালিয়ে যাচ্ছে। মানে এটা কি যে বন্ধ হয়ে গেছে বা মাঠ পর্যায়ে যারা ছিল তারা যে চলে গেছে, বিষয়টা এরকম না। নেতা চলে গেছে, কিন্তু এই তাদের কর্মকাণ্ড কিন্তু থেমে নেই, কারণ এরা সবাই মাদকাসক্ত, তাদের মাদকের টাকা জোগাড় করতে তারা যা খুশি তাই করছে, বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না মানুষের প্রাণ কেড়ে নিতেও। তার মানে এইখানেও সেই উদ্বেগের কারণ এখানে থেকেই যাচ্ছে যে মানুষ প্রতিবাদও করছে না, প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, থানায় নিশ্চয়ই সেই ধরনের অভিযোগ দিচ্ছে না, কারণ তার পরবর্তীতে তার নিরাপত্তা নেই। বিষয়টি নিশ্চয়ই কর্তৃপক্ষ দেখবেন। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, ছিনতাইকারীদের রাজধানী এবং রাজধানীর বাইরের কিছু চিত্র আপনারা দেখলেন, যা
আগেও ঘটেছে, কিন্তু এবার আপনাদের এমন এক চিত্র দেখাবো যা অনেকটা ভয়ঙ্কর এবং উদ্বেগের। ছিনতাইকারীদের নতুন সেই চিত্রই নিয়ে আসবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। এবার একটু নড়ে চড়ে বসুন সবাই। ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যরা কতটা বেপরোয়া তার নমুনা দেখাবো আপনাদের। এরা প্রথমে দল বেঁধে দেশীয় অস্ত্র হাতে এলাকার অলিগলিতে মহড়া দেয়, এরপর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ছিনতাইয়ে নামে। বেশিরভাগই আবার মাদকাসক্ত। আর এই কর্মকাণ্ডের জন্য সিসি ক্যামেরায় ধরা না পড়ে তাই প্রতিটি বাড়ি মালিককে অলিগলি থেকে সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দিচ্ছে কিশোর গ্যাং সদস্যরা। কথা না শুনলে প্রাণে মেরে ফেলবে এমন হুমকিতে অনেক বাড়ি মালিক সামনের সিসি ক্যামেরা খুলে ফেলেছেন। সব মিলিয়ে এক ভয়ের রাজত্ব কায়েম হয়েছে। দর্শক, চলুন সেই আতঙ্কের কথাই শোনাবো আপনাদের। চলতি মাসের 6 তারিখ রাত 2:47। মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর এলাকার সিসি ক্যামেরার ফুটেজ এটি। গভীর রাতে একদল কিশোর গলি দিয়ে ঢুকছে। সবার হাতেই বড় বড় সামুরা, লাইটের আলোতে জলজল করছে। একটু সামনে এগিয়েই এলোপাথারি মানুষের বাড়ির গেটে কোপাতে থাকে তারা, জানান দেয় নিজেদের আধিপত্য। ওই রাতেই কিছু দূর এগিয়ে ইমন নামের এক যুবককে কোপায় সন্ত্রাসীরা। খোঁজ নিয়ে জানা যায় ইমন শ্রমিক দলের রাজনীতির সাথে জড়িত। ইমন এবং তার পরিবারের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, কারণ কিশোর গ্যাংয়ের ভয়ে তারা গা ঢাকা দিয়েছে। তবে ওই ঘটনাস্থলে গিয়ে ওই রাতের ঘটনা সরেজমিন অনুসন্ধান করেছে ক্রাইম সিন টিম। ফার্স্ট আপনার ভাগ হয়েছে ওই মাথা থেকে, ওই মাথা থেকে ভাগ হয়েছে কিছু গ্রুপ আছে এখান দিয়ে, আর কিছু গ্রুপ ওইখান দিয়ে। আমার ফার্স্টে ঢুকেছে খালি বলরে ঢুকে কেউ পাইনি। আমাকে একটু টালা মানে আমি তো ভিত্তে যাতে পাহাড়া দিই, পরে গেট ফুট কোবায়া এর জম্পা দিয়েছিল। পরে সেনাবাহিনী দেখছে, পরে আপনার দূরে ওদিক গেছে কেন, আমার দিকে গেছে কেন, কি উদ্দেশ্য আছে সেটা কি বলতে পারবো না। কিশোর গ্যাংয়ের লোক? হ্যাঁ, কিশোর গ্যাংয়ের লোকই হবে। আয়া জেরে ভাই আর তো মোবাইল টোবাইল যা আছে লয়ে টয়ে যায় গিয়া, এরকম তো ফেরাই না। আমরা তো এই দেন এই খাঁচা দিয়ে রাখছি, তালা মারিয়া ভিতরে ভয়ে ভিতরে বইয়া থাই, বাইরের দিকে প্রায় আসে। এই ফেরাই 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 আইয়ে মাঝে মাঝে। আমার গলায় চাপাটি ধরছিল, পরে কয় আর নেক্সট টাইম দিয়ে দেখে তোর গলা ফালাই দেবো। দর্শক, শুরুতেই আপনাদের বলেছিলাম রাজধানীর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ ও ছিনতাই হচ্ছে মোহাম্মদপুরে। এবার সেই নমুনা কিছুটা সচিত্র দেখানোর চেষ্টা করব আপনাদের। মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর বসিলা 3 রাস্তার মোড়ে এই বাড়ির মালিক সহ আশপাশের অনেকেই গলির সিসি ক্যামেরা খুলে ফেলেছেন। কিন্তু কেন, সেই গল্প শুনুন বাড়ির দারোয়ানের মুখে। আমার আগে ছিল কিছু এলাকার পোলাবানে হুমকি টুমকি দেওয়ার কারণে সিসি ক্যামেরা খুলে ফেলাইছে। আমার বলছে আমার ছেলের রক্ত দিয়ে আর আমার রক্ত দিয়ে গোসল করবো। পরে আমি চিন্তা করলাম যে আমি দারোয়ানের চাকরি করে আমার ছেলেরে হারাতে পারবো না, আমিও শেষ হতে পারবো না। তার কারণে আমি মালিককে বলছি যে আপনি এখন সিসি ক্যামেরা খুলেন, আমার যদি রাখেন তাহলে সিসি ক্যামেরা খুলতে হইব, আর যদি সিসি ক্যামেরা না খুলেন তাহলে আমার রাখেন। এই সিসি ক্যামেরা লয়ে মা বোনরাও অনেক গালাগালি করছে, পোলাবানেও গালাগালি করছে, মালিকেরও নানান ধরনের কথা শোনা লাগছে। এলাকায় খবর নিয়ে জানা গেছে মোহাম্মদপুরে এখন কিশোর গ্যাং আর ছিনতাইকারীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি ঢাকা উদ্যানের নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও চন্দ্রিমা হাউজিং এলাকায়। এসব এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কেমন সেই গল্প শুনুন মানুষের মুখে। আমার তো তো ছিনতাই করে সব লয়ে গেছে। ওই ফ্যান যদি মনে করেন 3 জনা যদি একজনে গলায় ঠেকায়, তো মনে করেন দুনিয়াতে যারা দেখলে ভয় পায় এরা দুনিয়াতে থাকে। 50,000 টাকা মানে 2,000 বেশি হইতে পারে, 2,000 কম হইতে পারে। ওই ছেলেটা বলতে পারে না। সাইকেলও নিচ্ছে, মোবাইলও নিচ্ছে। উল্টা ভাই আরো ফোন দিছে, মানে যার মোবাইল সে ফোন দিছে, ফোনে কয় কি মোবাইলটা নিতে সামরাসি সামোসা বেলসাসি নস উল্টা বাইরে
মানে কতদিন আগে? এই 3 দিন। কি থাকে? ওই থাকে কোন জায়গায়? এই যে জ্যাকেট পরছেন। এই যে এই জায়গায়। পিছনে। ভয় নাই যে কাটকে জীব। সামরা থাকে পিছনে এমনি করে বাই করে। আর বেলসা থাকে মনে করে এদিকে। এই যে পেটের এন্ড। অল টাইম নেশাগ্রস্ত থাকে। ওগো তো কোনো জানে মায়া নাই বা কোনো কিছু মায়া নাই। বাইর করলেই তো ডর করে, যেভাবে চিকচিক করে। বাইর করলেই তো ডর করে। চকচক করে নতুন। হ্যাঁ, বাইর করলেই তো ডর করে। এই যে চাদুদানের পোলাপান 11তে নিল। 5:30 বের হয়েছি বাসা থেকে। আমি ময়মনসিংহ যাব গ্রামের বাড়িতে। তখন যখন এই গলিটা পের হই, পার হওয়ার পরে এখানে 4-5 জন এসে দপদপ দুটা চা বাড়ি বাইক হলো, একটা গলায় ধরলো আর একটা পায়ে ধরলো, যা আছে সব দিয়ে বাধ্যতামূলক সব দিতে হয়েছে, নিয়ে চলে গেছে। মোবাইল আর টাকা ছিল। চিন্তায় কমে নাই, চিন্তায় মনে করেন যে আবার এসে মনে করেন প্রতিদিন রাত্রি হয়, রাত্রে মনে করেন 12টা বাজে, সকাল বিকাল সব সময় হয়। অটোরিক্সা দিয়ে চিন্তাই করে 2-3 জন আসে সামরে নিয়ে অটোরিক্সা দিয়ে আইসে দাপ করে এক জায়গায় থামায়, মনে করেন যে যা আছে মনে করেন কোবায় কাবা সব নেওয়া যায়। আর রাত্রেবেলা তো বেপরোয়া। এই এলাকার বাসিন্দারা সন্ধ্যার পর কেউই মূল্যবান জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হন না। শুধু তাই নয়, পুরো এলাকা ঘুরে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের আক্রমণের শিকার হয়নি এমন লোক খুঁজে পাওয়া যায়নি, যদিও এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না কেউই। আমাদের সবচেয়ে বেশি রিস্ক এরা আমাদের প্রতি সরাসরি অ্যাটাক করে। দিনেও হয়। মোবাইল টোবাইল নিয়ে যায়। আচ্ছা, ঠেকে মোবাইল নিয়ে যায়। তারপরে চাঁদ উদ্যান পুলিশ ফাঁড়ি রোডে 3 দিন আগে আমার ঠেকেছে। পরে ফোন নিতে চাইছিল, ফোন দিনে ফোনটা এক দোকানে আমি মেলা মারছি, পরে আমার চাপাটি দিয়ে বাড়ি দিয়েছে 6-7টা। মনে করেন আমাকে ধরার পরে আমার ঘাড়ে মনে করেন চাপাতি ঠেকাই। কিভাবে মানে এইভাবে ঠেকাই দিচ্ছে, ঠেকাই দিয়ে বলছে যে যা আছে দিয়ে। আচ্ছা, পরে তারপরে আমি ওইখান থেকে মনে করেন কিছু বুঝে ওঠার আগেই মনে করেন যে সাইকেলটা নিয়ে নিল। চাপাটি ওরা এরকম বড় সিক করে, ওটা মানে স্টিল চাপাটি। আর দেখলে মানুষ আতঙ্কের মতো, মানে দেখলেই তো ভয়, রাত্রেবেলা দেখলে পুরো আতঙ্কের মতো ঘুরে যায়। 10-12 জন চাবাড়িছে মানে সামরালিয়া খারায়, আপনিও মনে করেন এখান থেকে ভাগ। 10-12 বছর, 13 বছর, 14 বছর, 7 বছরের ছেলেরা দিয়ে মানে পাস করায়। আচ্ছা, এই এলাকায় যদি 20,000 বাড়ি থাকে, 20,000-এর মধ্যে 20,000 দোকানে বাইরে ছিল 4-5 জন, এবং দোকানের মধ্যে ঢুকলো 2 জন। তারপরে ওই যে আমাদেরকে চাপাতি দেখায়, ভয় দেখায়, এবং কি আমরা দোকান থেকে বের হয়ে পালিয়ে চলে গেছি। অনেক বৃষ্টি হচ্ছিল। আমার তো বাটম মোবাইল ছিল, বাটম মোবাইলে লয়ে গেছে শুক্রবার দিন। মোবাইলে লয়ে গেছে, টাকা ছিল 1100 ভাড়া মারছি, পরে মাঝে ভাড়া দিতে পারিনি। আওয়াতে যাত্রীতে লয়ে গেছে, যাত্রীতে নিচে টাচ মোবাইলের টাকা নিয়েছে 1700, আর আমার তো ছিল 1100, এগুলো লয়ে গেছে। কিছুদিন আগেই এই ফার্মেসি মালিকের ছেলে রিফাত হোসেনকে নির্মমভাবে কুপিয়ে টাকা, মোবাইল সহ সব নিয়ে গেছে কিশোর গ্যাং সদস্যরা। থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। 3 জন ছিনতাইকারী আর ওকে পিছন থেকে ডাক দিছে, যে সালাম দিয়ে ডাক দিছে যে বড় ভাই একটু শুনেন। ও যখন পিছনে ঘুরে তাকাইছে, ওই সময় ওর চোখের মধ্যে একটা স্প্রে মারছে। স্প্রে মারার পরে তো ও চোখে আর তখন দেখা সম্ভব হয় নাই। ওরা ওর ব্যাগ চাইছে, ও ব্যাগ দেয় নাই, ব্যাগ নিয়ে একটু টানার চেষ্টা করছে। এক পর্যায়ে যখন ব্যাগটা দেয় নেই, তখন ওর বাম পায়ে হাঁটুর নিচে একটা চাইনিজ কোরালের কূপ দিয়ে ওর কাছ থেকে আর কি ওকে এই অবস্থায় রক্তাক্ত করে জখম করে রাস্তায় ফেলে দিয়ে ওরা ব্যাগ নিয়ে চলে গেছে। গত 15 ডিসেম্বর আব্দুল্লাহ নামে এই যুবককে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ওরা আইসে পর মনে করেন আমার পিছু থেকে ধরছে, পিছনে ধরার পরে আমার আগে কথা বলার আগে আমার মারছে, এখানে একটা মারছে, পরে আমি হাতে করছে, পরে এখানে আমার মারছে। আমার গেঞ্জি পরা ছিল, ফুলাতা গেঞ্জি সহ আমার এখানে আরও দাগ আছে, এখন রক্ত দাগও আছে। বলে চিল্লানি পরে আমার যাওয়ার সময় কল যুবদল করছ না। খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুরে স্থানীয় সন্ত্রাসী বাদলের সহযোগী রাসেল ওরফে বাত রাসেল ও মহিদুল ইসলাম ওরফে মাহির ছত্রছায়ায় বেশ কিছু গ্রুপ এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দর্শক, কিশোর গ্যাং সদস্যরা কতটা ভয়ানক হয়ে উঠেছে তার আরেকটা নমুনা দেখাবো আপনাদের। আইফোন কেনার টাকা জোগাড় করতে গত 19 ডিসেম্বর কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি করতে যায় অপ্রাপ্তবয়স্ক কয়েকজন কিশোর। পরে খেলনা পিস্তল সহ গ্রেপ্তার হয় 3 কিশোর। আমরা যেটা জানতে পারছি 3 জন ডাকাত ছিল,
তা আমাদের একটা টার্গেট ছিল, ওরা যদি ভিতরে 3 দিন থাকে হয়তো বাইরে আরও লোক ছিল, এই কারণে আমাদের পুলিশ বাহিনী যখন এখানে চলে আসছে, আমাদের এলাকার যত ভাই বেড়াদা যারা স্থানীয় ছিল তাদের কিনা আমরা এখানে চলে আসছি। তারা গুলি করার হুমকি দিয়েছে, তারা ভিতর থেকে বন্দুক দেখাচ্ছে, গুলি করবে, তারা অনেক কিছু ভয় দেখাচ্ছে জনগণকে। এসে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সম্প্রতি রাজধানীর বিভিন্ন থানা অধিভুক্ত এলাকায় একযোগে অভিযান চালিয়ে 93 জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে সবচেয়ে বেশি 26 ছিনতাইকারী গ্রেফতার হয়েছে ডিএমপির লালবাগ বিভাগের বিভিন্ন এলাকা থেকে। এছাড়া তেজগাঁও বিভাগ থেকে গ্রেফতার করা হয় 19 জনকে। পুলিশ বলছে ছিনতাইয়ের হটস্পট চিহ্নিত করে অভিযান চলছে, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আমরা ওই হটস্পটগুলো আমরা কিন্তু সবাই চিনি, এর বাহিরেও কিছু জায়গা আছে, বিভিন্ন থানার মধ্যে কিছু গলি, কিছু জায়গা যেখানে সচরাচর ইয়ার মুভমেন্টটা কম হয়, এই সমস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করতেছি, আমরা টিম লাগাইছি এবং এই অভিযানটা যতদিন পর্যন্ত আমাদের প্রয়োজন মনে করব যে এইটা উল্লেখযোগ্য হারে এই চাঁদাবাজি বা ছিনতাইকারী এটা কমে না আসে, ততদিন পর্যন্ত এই অভিযান আমাদের অব্যাহত থাকে। দর্শক, আপনারা দেখলেন যে নতুন করে ছিনতাইকারী চক্র বা কিশোর গ্যাং আবারও নিজেদেরকে জানান দিচ্ছে নতুন স্টাইলে, ভিন্ন এক রূপে। আমরা সে বিষয়টি আরও জানার জন্য আবারও যাচ্ছি সহকর্মী আশিক মাহমুদের কাছে। আচ্ছা আশিক, আমি কয়েকদিন আগে এক পুলিশ কর্মকর্তার সাথে কথা বলছিলাম যে আপনার এলাকায় তো প্রায় ছিনতাই হচ্ছে, গাজীপুর এলাকায়, সেইখানকে আপনারা তো অভিযানও করছেন, তো সিসি ক্যামেরায় ধরা পড়েছে কিনা, কারা ছিনতাই করছে এগুলো? তিনি অত্যন্ত দুঃখ নিয়ে বললেন যে 5ই আগস্টের আগে যে আন্দোলন হতো, সেই আন্দোলনের সময় বা আন্দোলনের আগে পরে মিলিয়ে যারা নাশকতা করত, যারা প্রকাশ্যে অস্ত্র হাতে যে ছাত্রদের প্রতিরোধ করত, প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে, তারা ওই সময় এই সিসি ক্যামেরাগুলো নষ্ট করে ফেলছে, যেগুলো পুলিশের পক্ষ থেকে লাগানো হয়েছিল। এমনকি তারা এখন অভিযোগ দিচ্ছে যে হয়তো আন্দোলনকারীরা ভেঙেছে, কিন্তু আন্দোলনকারীরা সেগুলো ভাঙেনি, ভেঙেছে যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে হেলমেট নিয়ে ছিনতাই করতো বা প্রকাশ্যে ছাত্র জনতার উপর হামলা করেছে। সেই সিসি ক্যামেরার গল্প তো আমরা শুনলাম যে এখন নেই, মূল সড়কে নেই। এখন আপনি আরেক চিত্র দেখালেন, বাড়ি মালিকদের সিসি ক্যামেরাগুলো খুলে ফেলা হচ্ছে। এইটার কারণটা কি? এই জায়গাটিতে আসলে একদম আমরাও আশ্চর্য হয়েছি যখন এই কথাটা শুনেছি যে অলিগলির ভেতরে সিসি ক্যামেরা নেই। কেন নেই এই বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি। বাড়ির মালিক বা দারোয়ানদের সাথে যখন কথা বলেছি, তারা বলছে যে এই যে কিশোর গ্যাংয়ের সদস্যরা যে বড় বড় অস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে তারা যে মহড়া দেয় অলিগলিতে, এবং এই ঘটনাগুলো এবং অলিগলির মুখেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা ছিনতাইগুলো করে। এই কারণে এই ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়লে পরবর্তীতে এটি পুলিশ তাদেরকে খুঁজে বের করে, অভিযান হয়, এটি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, বিভিন্ন জায়গাগুলো প্রচার হয়। এতে করে তারা আসলে একটু ছিনতাইকারী বা কিশোর গ্যাংয়ের আতঙ্কের মধ্যে থাকে। সে কারণে তারা যেটি করেছে, দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন অলিগলিতে মহড়া দিয়েছে এবং ওই বাসার মালিক এবং দারোয়ানদেরকে বলে এসেছে যে আপনারা এই গলির সিসি ক্যামেরা যদি আপনি খুলে না ফেলেন, তাহলে আপনার ছেলে এবং আপনার রক্তে আমরা গোসল করব। কতটা ভয়ানক আপনি একটু বুঝবেন যে ছিনতাইকারীরা সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য বাসার মালিকদেরকে চাপ দিচ্ছে, হুমকি দিচ্ছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই ভয়ে আমরা কয়েকজন বাড়িওয়ালার সাথে কথা বলেছি, তারা বলছে যে আমরা আসলে ভয়েই এই সিসি ক্যামেরাগুলো খুলে ফেলেছি। এবং আরেকটি উদ্বেগের একটি বিষয় আপনাকে জানাই যে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, চন্দ্রিমা হাউজিং, নবীনগর হাউজিং, এই জায়গাটিতে আমরা যখন কাজ করেছি দিনভর, 1 দিন 2 দিন 3 দিন ধরে কাজ করেছি, তখন এই এলাকায় ছিনতাইয়ের শিকার হয়নি এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। আগে তো পুলিশ সড়কে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য সিসি সেই ক্যামেরাও নষ্ট, বাড়ি মালিকরা নিজেদের নিরাপত্তার জন্য ক্যামেরা লেগেছে সেটাও নেই। কতটা ভয়াবহ চিত্র, কতটা উদ্বেগের। নিশ্চয়ই যারা আইন শৃঙ্খলা বাহিনীর হর্তাকর্তা আছেন তারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন, এই হতাশা কিভাবে দূর করা যায়, মানুষের আস্থা কিভাবে ফিরিয়ে আনা যায়। সেটা না করলে আসলেই খুবই ভয়াবহ চিত্র, খুবই মন খারাপ করার মতো ঘটনাগুলো দিয়ে আপনাকে আজকে ধন্যবাদ দিতে হচ্ছে, অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন আশিক। ধন্যবাদ। দর্শক, উঠতি বয়সী তরুণদের হাতে এখন বই খাতা থাকার কথা বা কলম থাকার কথা, তার বদলে হাতে উঠছে অস্ত্র ও মাদক। আর এই মাদক সেবনে টাকা জোগাড় করতেই সূর্য ডোবার সাথে সাথে ছিনতায় নেমে পড়ছে কিশোররা। তুচ্ছ কারণে চাপাতি আর সামুরাইয়ের কোপে সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিতেও
দ্বিতীয়বার ভাবছে না তারা। দুঃখজনক হলেও সত্যি, দিন দিন এসব অপরাধ কমার কথা থাকলেও উল্টো বেড়েই চলেছে, যা এখন সবচেয়ে বেশি উদ্বেগের কারণ। আইনশৃঙ্খলা বাহিনীর উপর দিন দিন আস্থা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ, এটাও কিন্তু আরও উদ্বেগের। যার ফলে ছিনতাইয়ের শিকার হলেও কেউ থানায় মামলা দিচ্ছে না, প্রতিবাদ তো দূরে থাক, ভয়ে কথাও বলছে না, যা অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম অনুমোদনহীন রিএজেন্ট সরবরাহ, মজুদ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্ত জেনেটিক ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান, যার ফলশ্রুতিতে জেনেটিকের রিএজেন্ট নেওয়া বন্ধ করে দেয় BSSMMU বা পিজি হসপিটালের বায়োকেমিস্ট্রি বিভাগ। রোগীর রোগ নির্ণয়ের জন্য রক্ত ও প্যাথোলজি সহ নানা পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকগণ। আর অবিশ্বাস্য হলেও সত্য, সরকারি বেসরকারি হাসপাতাল সহ হাজার হাজার ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সরবরাহ করছে এই প্রতিষ্ঠানটি। এসব মেয়াদোত্তীর্ণ মেডিকেল রিএজেন্ট সরবরাহের খবর জানাজানির পর অভিযুক্ত প্রতিষ্ঠানে অভিযান চালায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। বেরিয়ে আসে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ। জানা যায় রিএজেন্ট বা মেডিকেল ডিভাইস আমদানির কোনো অনুমোদন নেই এই জেনেটিক ও অর্গানিক ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।